আচ্ছা, তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তো গাঠনিক ধর্মের মেইনলি আমাদের ২ টাকে যদি আমরা পার্টিশন করি তাহলে আমরা ২ টা পার্ট পাই। একটা পার্টে আমাদের পুরোপুরি সলিড নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ সলিড পদার্থগুলো। আর আরেকটাতে আমাদের ফ্লুইডগুলো নিয়ে আলোচনা করছে। হ্যাঁ? ফ্লুইডের ভিতরে আবার ২ টা আছে। একটা হচ্ছে কি আমাদের গ্যাস, আরেকটা হচ্ছে কি তরল। তো আমরা সলিডের পার্টটাকে এখন আর স্টার্ট করতেছি না, আমরা ফ্লুইডের পার্টটাকে স্টার্ট করতেছি প্রথমে। ফ্লুইডের পার্টটা শেষ হলে তারপরে আমরা কি সলিডের পার্টটা শুরু করব। তো গাঠনিক ধর্মে আমাদের যে ফ্লুইডের পার্টটা আছে তার ভিতরে মোটামুটি কি আছে? তাই একটু দেখি। গাঠনিক ধর্ম, সেখানে আমাদের প্রবাহী প্রবাহের ভিতর আমাদের বেশ কয়েকটা জিনিস আলোচনা করা আছে। প্রথমে হচ্ছে আমাদের প্রবাহ কয়েক টাইপের হয়ে থাকে। হ্যাঁ? টাইপস অফ প্রবাহ। প্রবাহের টাইপগুলো নিয়ে আলোচনা করা আছে। তার ভিতরে আমাদের কি আছে? স্রোতরেখ, তারপরে ট্রানজিশন স্টেট একটা, তারপরে হচ্ছে আমাদের বিক্ষিপ্ত প্রবাহ, সেগুলো দেওয়া আছে। এরপরে প্রবাহের ভিতরে অভ্যন্তরীণ যে ঘর্ষণ থাকে, সেই ঘর্ষণ বা সান্দ্রতা নিয়ে আলোচনা করা আছে। এই সান্দ্রতা নিয়ে আমাদের ২ টা সূত্র আছে। একটা হচ্ছে আমাদের কি স্টোকসের সূত্র, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের নিউটনের যে সূত্রটা। তো সান্দ্রতার আবার ২ টা কেস আলোচনা করা হয়েছে। সান্দ্রতার পরে আচ্ছা হ্যাঁ, স্টোকসের সূত্র আর নিউটনের সূত্র, এই ২ টা বলা আছে। এরপরে সান্দ্রতা হইছে, তো আমরা কি ঘর্ষণ জানলাম। এখন সান্দ্রতা মানে হচ্ছে কি তরলের অভ্যন্তরীণ যে ঘর্ষণ। এই তরলের অভ্যন্তর আর একটা সলিড, এদের ভিতরে যে ঘর্ষণ, সেগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করা আছে একটুখানি। তো তার মধ্যে প্রথম যে পার্টটা আমরা বললাম যে নিউটনের সূত্র, সেটা আমাদের সারফেসের সাথে একটা সলিডের ঘর্ষণ কিভাবে হয় সেটা ব্যাখ্যা করে। আর দ্বিতীয় আমাদের যে স্টোকসের সূত্র, সেটা হচ্ছে একটা বস্তু যদি আমাদের তরলের ভেতর নিমজ্জিত থাকে তাহলে তার ভিতর কিভাবে ঘর্ষণটা ইফেক্ট ফেলে, সেগুলো নিয়ে আলোচনা করে। সান্দ্রতার পরে আমাদের যে মেইন পার্টটা, সেটা হচ্ছে কি পৃষ্ঠটান। হ্যাঁ, সান্দ্রতার থেকেও আমাদের পৃষ্ঠটানটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপর আলোচনা করা হয়েছে কি পৃষ্ঠটান। পৃষ্ঠটানের ভিতর আমাদের বেশ কয়েকটা জিনিস আছে, স্পর্শকোণ, তারপরে আহ আসঞ্জন শক্তি, তারপরে সংশক্তি বল। এই যে বলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। পৃষ্ঠটানের সাথে পৃষ্ঠ শক্তি জড়িত আছে। এরপর আমাদের ক্যাপিলারিটি রাইজ বা ওই কি বলে এটাকে, কৌশিক নলের যে টপিকটা সেটা আছে। তারপরে অতিরিক্ত চাপ, অতিরিক্ত চাপ ওই একটা টপিক আছে। ঠিক আছে? তো এইগুলাই হচ্ছে কি আমাদের মেইন যে টপিকগুলো, সেগুলো আমাদের এগুলাই আস্তে আস্তে কভার করতে হবে। তো প্রথম আমরা শুরু করবো কি টাইপস অফ প্রবাহ দিয়ে। হুম, তো প্রবাহী জিনিসটা কি? প্রবাহী খুবই সহজ একটা সংজ্ঞা হচ্ছে, যারা প্রবাহিত হতে পারে তারাই কি প্রবাহী। যারা প্রবাহিত হতে পারে, অর্থাৎ যাদেরকে কি আমরা ফ্লো করতে দিতে পারবো তাদেরকে আমরা কি বলবো? প্রবাহী। ঠিক আছে? যারা প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা কি বলি? মেইনলি প্রবাহী বলি। তাহলে প্রবাহিত হতে পারে মানে কি, আমরা যদি এখানে একটা সলিড বস্তু রাখি সেটা কিন্তু চারিদিকে ছড়ায় পড়তে পারবে না। কিন্তু এখানে যদি আমি এক গ্লাস পানি ঢেলে দিই তাহলে সেটা কি চারিদিকে ছড়ায় পড়বে। এই যে ছড়ায় পড়ার একটা প্রবণতা, এটাকে আমরা কি বলি? তার প্রবাহ হওয়ার প্রবণতা, বা প্রবাহকে আমরা ইংলিশে যদি বলি তাহলে একটু ইনটিউশনাল লাগে। সেটা হচ্ছে কি আমাদের ফ্লো। হ্যাঁ? একটা জিনিস যখন ফ্লো হইতে পারে তখন সেটাকে আমরা কি বলতে পারি? প্রবাহী বলতে পারি। এখন প্রবাহী আসলে আছে কয় প্রকার? ২ প্রকার। একটু আগেই বলছিলাম। একটা হচ্ছে কি গ্যাস, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি আমাদের তরল বা লিকুইড। তো গ্যাস নিয়ে আমাদের এই চ্যাপ্টারে খুব বেশি আলোচনা করা হয়নি। স্টোকসের সূত্রে অল্প বিস্তর একটু আলোচনা করা হয়েছে। আমাদের মেইন যে আলোচনাটা সেটা থাকবে আসলে এই তরল পদার্থ নিয়ে। গ্যাস নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের কোথায়? থার্মোডাইনামিক্স, তারপরে আদর্শ গ্যাস, এই ২ টা জায়গায়। ঠিক আছে? সেখানে আমাদের গ্যাস নিয়ে আলোচনা করা হয়েছে। আর সলিড নিয়ে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারের ১ম পার্টে। ওকে? তাহলে এখানে আমরা মেইনলি কি দেখব? তরল নিয়ে দেখব। তো তরল যেটা, তরল যখন একটা জায়গায় প্রবাহিত হয় তখন প্রবাহ আসলে ৩ টা ভাগে ভাগ করা হয়েছে প্রবাহকে। হ্যাঁ? তরলের প্রবাহকে কয়টা ভাগে? ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। তো ৩ টা ভাগের ১ম টা হচ্ছে আমাদের স্রোতরেখ। স্রোতরেখ, বা এটাকে অন্য নামে ধারারেখও বলা হয়। ধারারেখ। ইংলিশে এটাকে স্ট্রিমলাইন ফ্লো বলে আরকি। ওইটা মনে রাখাটা একটু ইজিয়ার। স্ট্রিমলাইন ফ্লো বলে। সেকেন্ড হইছে তাদের মধ্যকার একটা ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট বা মধ্যবর্তী পর্যায় বলে এটাকে, যদিও একটা পর্যায় হিসেবে ধরা হয় না, তারপরেও ধরা যায় আরকি। আচ্ছা যাই হোক। এরপরে ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের বিক্ষিপ্ত প্রবাহ। বিক্ষিপ্ত প্রবাহ। এটার ইংলিশ নামটা হচ্ছে কি আমাদের টার্বুলেন্ট স্টেট। হ্যাঁ? টার্বুলেন্ট ফ্লো। তাহলে এই ২ টা ফ্লো এর মাঝখানে মানে এখানে একটা ধরো একটা প্রবাহ আছে, সেটা কি এরকম ধারারেখভাবে প্রবাহিত হইতেছে। সেই ধারারেখ থেকে একটা সময় এসে সেটা কি হয়? একটা ট্রানজিশন স্টেটে থাকে। সেই সময় আমাদের যেই ফ্লোটা আছে সেটার ভিতর ধারারেখও থাকে, আবার এই বিক্ষিপ্তটাও থাকে। আর এরপরে একদম লাস্টলি সেটা কি হয়ে যায়? বিক্ষিপ্ত প্রবাহ হয়ে যায়। তাহলে এখন আমাদের এগুলো সম্পর্কে একটু ডিটেইলে জানতে হবে যে ধারারেখ, তারপরে ট্রানজিশন স্টেট, বিক্ষিপ্ত, এগুলো বলতে আমরা কি বুঝবো? তো তার আগে আমি একটা অ্যাজাম্পশন একটু বলে রাখি যে আমরা যতগুলা সূত্র বা ফর্মুলা আমরা ডিরাইভ করব তার ভিতর আমাদের সবসময় একটা অ্যাজাম্পশন থাকবে। সেই অ্যাজাম্পশনগুলো কি যে আমরা ধরে নিব আমাদের যে তরলগুলো আমরা নিতেছি সেগুলা অ্যাকচুয়ালি তারা আইডিয়াল না, কারণ আইডিয়ালের ভিতর আসলে ঘর্ষণ জিনিসটা মানে সান্দ্রতা যেটা সেটাকে বাদ দেওয়া হয়। তো আইডিয়ালের থেকে জাস্ট ওই জিনিসটা বাদ দিয়ে বাকিগুলা রাখতে হবে আরকি। ঠিক আছে? মানে আইডিয়াল ফ্লুইড নামে একটা কনসেপ্ট আছে, আবার আইডিয়াল গ্যাস যেমন আমরা দেখছিলাম সেরকম আইডিয়াল ফ্লুইড নামে একটা কনসেপ্ট আছে। তো সেটা আমাদের খুব একটা বেশি মনে রাখতে হবে না। আমরা মনে রাখি যে আমাদের অ্যাজাম্পশনের ভিতর কি থাকবে। অর্থাৎ আমরা যেসব ফ্লো সম্পর্কে পড়বো সেই ফ্লো এর ভিতর কি থাকবে। যে আমাদের যেই তরলটা আমরা নিব সেই তরলটা অনমনীয়। অনমনীয়।
অনমনীয় বলতে আমরা কি বুঝবো? অনমনীয় বলতে ইংলিশে ইনকম্প্রেসিবল বোঝায় আর কি, মানে চাপ প্রয়োগে সেটার কি আয়তন পরিবর্তন হবে না। চাপ প্রয়োগে আয়তন পরিবর্তন হবে না, আয়তনটা সবসময় কি থাকবে? ফিক্সড থাকবে, আয়তন পরিবর্তন হবে না। তো ইউজুয়ালি তরলে পরিবর্তন যদিও হয় কিন্তু অত বেশি হয় না, তো সেই কারণে এই ক্ষেত্রে আমাদের সেই অ্যাজাম্পশনটা মোটামুটি ভ্যালিড থাকে সব ক্ষেত্রেই। ঠিক আছে, চাপ প্রয়োগে আয়তন পরিবর্তন হবে না। আচ্ছা, এটার কারণে এখন আমাদের কি দুইটা জিনিস চলে আসে কিন্তু। দেখো আমরা আয়তনকে কি বলছি? ভলিউম ফিক্সড, ভলিউমকে আমরা ফিক্সড রাখলাম। তো যতটুকু আমরা ফ্লো এর ভিতর কতটুকু পানি যেতেছে সেটার পরিমাণও তো ফিক্স থাকবে, মাসও কি ফিক্স থাকবে, মাস বা ভর সেটাও কি ফিক্স থাকবে। তো রো ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম? এম বাই ভি। তো সেই কারণে এই দুইটার কারণে আমাদের ইমপ্লাই করতেছে কি, এই দুইটা আমাদেরকে মানে বলে দিতেছে যে আমাদের ঘনত্বটা সবসময় কি থাকবে? সেম থাকবে। অর্থাৎ আমরা যেই ফ্লোগুলো নিব সেই ফ্লোগুলো কি হবে? সুষম ঘনত্বের হবে, সব জায়গায় ঘনত্ব কি থাকবে? সুষম থাকবে। ওকে, তাহলে এই অ্যাজাম্পশনগুলো একটু মাথায় রাখবো যে আমাদের কি থাকবে? চাপ প্রয়োগে সেটা কি হবে না? পরিবর্তিত হবে না। তারপর তার ভলিউমটা কি থাকবে? ফিক্স থাকবে। এরপরে তার মাসটা ফিক্স থাকবে, আর ঘনত্বটা কি সে কারণে আমাদের ফিক্স থাকবে। সেকেন্ডলি আমাদের এখানে দেখো আমরা মাঝে মাঝে দেখি যে নদী যখন বয়ে যায় তখন তার ভিতর কি এরকম ঘোরা ঘোরা কিছু স্রোতের তৈরি হয়। হ্যাঁ, এভাবে সামনের দিকে যাইতেছে, হঠাৎ করে কি একটুখানি ঘুরে যায়, এরকম সামনের দিকে যাইতেছে, এরকম করে একটুখানি ঘুরলো, সামনের দিকে যাইতেছে, এভাবে একটুখানি ঘুরলো, তারপরে এভাবে যায় উপরের দিকে একটুখানি একটা স্কোয়ারেলের মতন তৈরি করতে পারে। তো আমরা ওই জিনিসগুলোকে বাদ দিব, অর্থাৎ আমরা ধরে নিব আমাদের যে কৌণিক গতি বা ওমেগা সেটা যেগুলো কি জিরো, অর্থাৎ এটার ভিতর কোনো কি থাকবে না, কৌণিক কোনো ধরনের গতি টতি থাকবে না, অর্থাৎ টর্ক টক এসব নিয়ে আমরা কি আলোচনা করবো না। তো এই দুইটা অ্যাজাম্পশন হাতে নিয়ে তারপর আমরা এগুলোকে ব্যাখ্যা করতে যাবো। ওকে, তাহলে এগুলো একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, এগুলো আমরা সবসময় মেনশন করবো না, তবে যত কিছুই আমরা বলবো সবগুলোতে মনে রাখবো কি এই জিনিসটা অবশ্যই খাটতেছে। আচ্ছা, তো আমরা স্রোতরেখ জিনিসটা নিয়ে আসি প্রথমে। যে স্রোতরেখ বা ধারারেখ প্রবাহ বলতে আমরা কি বুঝবো? ধারারেখ নামে বেশি ফেমাস পরিচিত, ধারারেখ বা স্ট্রিম লাইন। এটা দ্বারা আমরা বেসিক্যালি কি বুঝবো? তো মনে করি আমাদের এখানে একটা পানির পাইপ আছে। হ্যাঁ, পানির পাইপের ভিতর আমাদের এভাবে কি স্রোতগুলো যাইতেছে, পানি যাইতেছে এটার ভিতর। তো এখন সেখানে আমি দুইটা পয়েন্ট কল্পনা করলাম, সাপোজ এই একটা পয়েন্ট হচ্ছে এ, এখানে একটা পয়েন্ট হচ্ছে কি বি। তো এখান থেকে কি আমাদের অনেকগুলো পানির কণা এভাবে আসতেছে, সেগুলো কি বিভিন্ন সময় কি এগুলা বের হয়ে যেতেছে। এখান থেকে একটা কণা, এখানে একটা কণা প্রবেশ করে, এখান থেকে কি একটা কণা বের হয়ে যায়, কারণ ভলিউম কি ফিক্স থাকতে হবে। এখান থেকে একটা কণা প্রবেশ করে, এখান থেকে কি আরেকটা কণা বের হয়ে যায়। ঘনত্ব ফিক্স থাকে, ভলিউমও ফিক্স থাকে, ম্যাসও কি সবসময় ফিক্স থাকে, অর্থাৎ এইটুকের ভিতরে যতটুকু পানি আছে সেটা সবসময় কি ফিক্স থাকে। ফ্লো মানে কি এখানে কিছু পরিমাণ ঢুকে, এখানে ঠিক সেম পরিমাণ কি বের হয়ে যায়। ওকে, তো এখন আমি এখানে একটা কণা, এখানে একটা পয়েন্ট ধরছি, এখানে একটা পয়েন্ট ধরছি। তো আমি সাপোজ 3:30 মিনিটে এখানে এই মুহূর্তে এই পয়েন্টে যে কণাটা আছে সেটার বেগটা আমি হিসাব করলাম, সেটার বেগ হিসাব করলাম, আমি দেখলাম যে বেগটা কি এদিকে, সেটার ভ্যালু কত V1, আর দিক কোন দিকে? এদিকে। বি পয়েন্টে যেই একটা কণা আছে সেই কণাটার আমি বেগটাকে হিসাব করলাম, সেটা দেখলাম আমি এদিক বরাবর, সেটার মান হয়েছে V2, আর এদিক কোন দিকে? এদিক বরাবর। তো 3:30 হলো, এরপর আমি 3:45 আসলাম। তো এই 15 মিনিটে অবশ্যই কি কিছু পরিমাণ তরল আমাদের এখান থেকে কি ফ্লো হয়ে গেছে। ফ্লো হয়ে যাওয়ার পর কি এখানে নতুন একটা কণা আসছে, আর এখানেও কি নতুন একটা কণা আসছে। এখন আমি কি করলাম যে 3:45 এসে এখানে আবার সেই নতুন কণাটা যেটা আসলো সেটার বেগ আর দিক এগুলো পরিমাপ করলাম। তো যখন আমি এটার নতুন কণাটার দিক পরিমাপ করলাম, দেখলাম সেটাও এখন কি V1 আছে, আর এখানে যেটা আছে সেটার দিক এখনো কি V2ই আছে, মান আর দিক একটাও কি চেঞ্জ হয় নাই। তো এরকম আমি যখন আবার ধরো সাপোজ 4টা বাজে আসলাম, 4:00 তখন এসে যখন আবার হিসাব করবো, তখন আমরা দেখবো কি যে এখানে নতুন যে কণাটা আসলো সেটা একই মান গ্রহণ করছে, একই দিক বরাবর যাচ্ছে, সেটার বেগের মান একই, সেটার দিকও কি একই। তো এরকম যদি হয় যে প্রত্যেকটা কণা এখানে আসলে কি হইতেছে, দেখো প্রথমে একটা কণা ছিল সেটাই দিক বরাবর আসলো, তার পিছে অনেকগুলো কণা ছিল, সেই কণাটা যখন এখানে আসছে সে কি করছে, তার আগে যে কণাটা ছিল তার পূর্বপুরুষ যে ছিল সে পূর্বপুরুষের দিকটা অনুসরণ করছে। তাইলে আমরা বলতে পারবো যে সবগুলা কণা তার পূর্ববর্তী কণার গতিপথকে অনুসরণ করতেছে, পূর্ববর্তী কণার গতিকে অনুসরণ করতেছে, অনুসরণ করে। ওকে, তাহলে প্রত্যেকটা কণা যদি তার পূর্ববর্তী কণার গতিকে অনুসরণ করে, তাহলে দেখো একটা কণা যদি এখান দিয়ে আসে, প্রথম কণাটার গতি সাপোজ এরকম করে আসছিল, সেকেন্ড কণাটা কি করবে, এখানে এই পথে যখন চাপ দিতে হবে এর পিছের যে কণাটা আছে সেটাও কিভাবে যাবে, এর পরের কণাটাও কিভাবে যাবে। তাহলে প্রত্যেকটা কণা কি এই একটা যে লাইন আছে এই লাইনটাকে সে কি অনুসরণ করতেছে। তো এই যে একটা লাইন বলরেখার মতন, এটার একটা নাম দেওয়া হয়, এটাকে বলা হয় কি স্ট্রিম লাইন। তো এরকম প্রত্যেকটা কণার জন্য কি থাকে, এরকম একটা একটা করে স্ট্রিম লাইন থাকে, এই যে একটা করে কি ধারারেখ। হ্যাঁ,
এরকম করে একটা করে স্ট্রিম লাইন থাকে। এখানে যে কণাটা সেটা কি এই পথ অনুসরণ করে আসবে, এর পরবর্তী সবগুলা কণা কি একদম সৈন্যদের মতন মার্চ করে ওদের পিছে যাওয়া শুরু করবে। তো এই ধরনের যে প্রবাহ সেটাকে আমরা কি বলি ধারারেখ প্রবাহ। অর্থাৎ ধারারেখ প্রবাহ কোনটা, যেখানে প্রত্যেকটা কণা তার পূর্ববর্তী কণার গতিপথকে অনুসরণ করবে, সেই ধরনের প্রবাহকে আমরা কি বলি ধারারেখ প্রবাহ। তো সেগুলোকে আমাদের যে লাইন দ্বারা ডিনোট করা হয় সেগুলোকে আমরা বলি কি স্ট্রিম লাইন, বলরেখার মতনই। এগুলোর আসলে কি অ্যাকচুয়াল কোনো অস্তিত্ব নাই। আচ্ছা অস্তিত্ব নাই বলতে আমরা মেইনলি কি বুঝি, মনে করো আমরা এরকম যখন বলি যে এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করলাম, তো এফ বল দেখানোর জন্য আমি এভাবে একটা দাগ দিয়ে দেখাই না যে এটা কি এফ বল প্রযুক্ত হইতেছে, এর মানে কি এইটা যে এখানে কোনো দাগ আছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো দাগ থাকে না। তো সেম ভাবে আমরা এখানে যদিও দাগ দিতেছি, এখানে কি অ্যাকচুয়ালি কোনো দাগ নাই, আমরা দাগ দিয়ে কি বুঝাইতেছি যে কোনো একটা কণা যদি থাকে সেটা কি এদিক বরাবর চলে যাবে আর কি। তো এটার প্রপার্টিগুলো একদম বলরেখার মতন, যে এরা কখনো কি করবে না এরকম দুইটা ছেদ করবে না। ছেদ করলে কি হবে, এখানে যে কণাটা আসবে সেটার দুইটা বেগ থাকবে। হ্যাঁ, মানে ওই বলরেখার ভিতর আমরা যে জিনিসগুলো পড়ি সেগুলো এখানে ভিতর কি সবগুলো ভ্যালিড থাকে। তো আমরা সেগুলো সম্পর্কে খুব একটা আলোচনা করি না, কারণ আমাদের স্ট্রিম লাইন নিয়ে তেমন কোনো আলোচনা দরকার হয় না। তো আমরা দেখলাম কি যে প্রথমে এসে এই যে প্রবাহটা দেখতেছি সেই প্রবাহটা এসে কি ধারারেখ প্রবাহ। তো ধারারেখ প্রবাহকে আমরা ডিনোট করতে পারি কিভাবে, এইভাবে, ঠিক আছে, এইভাবে। অথবা সবগুলা কি এই দিক বরাবর যেতে পারে, সবগুলা কি এরকম যেতে পারে, অর্থাৎ সবগুলা কি হবে ইকুই ডিস্টেন্স, সবগুলা সমান দিক বরাবর যাবে। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, আমরা ধারারেখ বা স্রোতরেখ বলবো। আমরা সেটাই কি বলবো, ধারা রেখ। তো এরকম অনেকগুলা ধারারেখ প্রবাহ, অর্থাৎ ধরো এখানে একটা ধারারেখ প্রবাহ আছে, এখানেও একটা কি ধারারেখ প্রবাহ আছে, এরকম অনেকগুলা ধারারেখ প্রবাহকে আমরা একত্রে একটা কি বলি প্রবাহ নল বা হ্যাঁ প্রবাহ নলই বলা হয়। ঠিক আছে, তাহলে অনেকগুলা ধারারেখ প্রবাহ সেগুলোকে একত্রে আমরা কি বলবো, অনেকগুলো ধারারেখ ইকুয়াল টু কি একটা প্রবাহ নল। ওকে, তাহলে এই জিনিসটা আশা করি একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো এটা আমরা দেখলাম। তো এখন মনে করো আমাদের একটা ফ্লো আছে এরকম, সেটার ভিতর আমাদের বাইরের দিকের যে ফ্লোগুলা সেগুলো দেখতে মোটামুটি ধারারেখর মতনই। ওকে, ধারারেখর মতনই। এটার কারণটা আমরা দেখবো একটু, যে বাইরের দিকে এগুলা কেন ধারারেখ থাকে, ভিতরগুলো কেন এরকম হয়ে যায়, সেটার কারণটা আমরা দেখবো। তবে সেটার জন্য আমাদের একটু কি সান্দ্রতা জিনিসটা জানতে হবে। তো সান্দ্রতা পড়ার সময় সেটা আমরা আরেকবার ব্যাখ্যা করবো। তো আমরা দেখি যে বাইরের দিকগুলো এরকম কি স্ট্রিম লাইন দিয়ে আছে, কিন্তু ভিতরেরগুলা এখানে কণাটার বেগ সাপোজ এরকম, এখানেরটা এরকম, এখানেরটা এরকম, এখানেরটা এরকম। অর্থাৎ 3:30 যখন আমি আসলাম, 3:30 যখন দেখলাম, তখন দেখলাম যে তার গতিপথটা এরকম। এরপরে যখন আমি 3:45 আসবো, তখন দেখো এগুলো এখনো কি ঠিক আছে, কিন্তু এই যে এখানের যে বেগগুলো ছিল মাঝখানের কণাগুলোর বেগ সেগুলো কি আরো বেশি র্যান্ডম হয়ে গেছে। অর্থাৎ আগে যেখানে ছিল এখন কিন্তু আর কি সেখানে নাই। তো এরকম যখন আমাদের কি যে প্রত্যেকটা পয়েন্টে কণাগুলোর বেগের মান আর দিক দুইটাই পরিবর্তিত হয়, তখন আর তাদের ভিতর কি স্ট্রিমলাইন্ড আর ওই টাইপের, অর্থাৎ প্রথম যে টাইপটা আমরা বলছিলাম যে সবসময় কি আগের কণাকে অনুসরণ করে। হ্যাঁ, বেগগুলো সবসময় কি মান আর দিকে সবসময় কি টাইমের সাথে সেম থাকে, আবার কিছু কিছু জায়গায় টাইমের সাথে সেম নাই। তো এই ধরনের যে একটা স্টেট থাকে, এই যে আমাদের প্রবাহের ভিতর যে এই ধরনের একটা স্টেট যেখানে কি আমাদের স্ট্রিম লাইনও আছে আবার এরকম বিক্ষিপ্তও আছে, সেটাকে আমরা বলবো আসলে আমাদের ওই ট্রানজিশন স্টেটটা আর কি। হ্যাঁ, ট্রানজিশন স্টেট বা মাঝখানের যে পর্যায়টা আমরা বলছিলাম ট্রানজিশন স্টেট। অর্থাৎ এখানে আমাদের কি হইতেছে, এখানে আমাদের মেইন জিনিসটা আসলে পুরাটাই কি ছিল ধারারেখ ছিল, সেখান থেকে ধীরে 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 সেটা কিসে হইতেছে, হ্যাঁ, আমাদের বিক্ষিপ্ততায় রূপান্তরিত হইতেছে, এখনো পুরোপুরি বিক্ষিপ্ত হয় নাই। তো নেক্সট স্টেপ যেটা সেটা হবে কি পুরোপুরি বিক্ষিপ্ত। তো পুরোপুরি বিক্ষিপ্ত কখন হবে, যখন আমাদের আমি এখানে বলতেছি পুরোপুরি বিক্ষিপ্ত হবে যখন প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটিগুলা আমাদের সময়ের সাথে একদম উল্টাপাল্টা হবে। অর্থাৎ তুমি কখনোই কি এটাকে প্রেডিক্ট করতে পারবে না যে কোথায় তার বেগ কত, হ্যাঁ কখন কত হইতেছে। কারণ তুমি 3:30 এসে বেগ দেখবে একদিকে, তুমি রিপোর্ট করে গেলা যে না এটার বেগ হয়েছে এদিক বরাবর এরকম এরকম যাইতেছে, কতক্ষণ পরে আসি দেখবে যে বেগের ভ্যালুগুলো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে বেগের মান বেগের দিক সবসময় কি সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে, কখনো কি সেম থাকবে না। তো ওই ধরনের প্রবাহকে আমরা বলি কি বিক্ষিপ্ত প্রবাহ। ওকে, ওই ধরনের প্রবাহকে আমরা কি বলি বিক্ষিপ্ত প্রবাহ। তো এটাকে আমি আর ওভাবে বাংলায় লিখে লিখে বুঝাইতেছি না, কারণ আমাদের স্ট্রিম লাইন নিয়ে খুব বেশি আলোচনা করা আছে, এগুলো নিয়ে খুব একটা বেশি আলোচনা করা হয় নাই। আচ্ছা যাই হোক, তো এখন একটা প্রবাহ যে আছে সেটা কি বিক্ষিপ্ত হবে নাকি আমাদের ট্রানজিশন স্টেটে থাকবে, নাকি সেটা একদম স্ট্রিম লাইন প্রবাহ বা ধারারেখ প্রবাহ হবে, এই জিনিসটা আসলে কিসের উপর নির্ভর করে, এই জিনিসটা নির্ভর করে, এই জিনিসটা নির্ভর করে আমাদের গতির উপরে। অর্থাৎ আমাদের যে পানিগুলো প্রবাহিত হইতেছে, পানির ভিতর যে কণাগুলো প্রবাহিত হইতেছে সেই কণাগুলোর গতির উপরে। তো এখন বুঝতে পারতেছো প্রত্যেকটা কণার কি আলাদা আলাদা একটা গতি থাকে। তো সেই কারণে আমরা সবগুলা কণার গতি আলাদাভাবে চিন্তা করব না। আমরা গতি বলতে আমরা কি বুঝবো, গতি বলতে আমরা বুঝবো তাদের গড় গতির উপরে। হ্যাঁ, গড় গতির উপরে। গড় গতিটা একটু সহজভাবে বুঝতে পারলে তোমরা এভাবে মনে করতে পারো যে মনে করো এখানে একটা মেলা হইতেছে, আমরা একদম উপর থেকে দেখতেছি। ওকে, তো মেলা হইতেছে একদম উপর থেকে আমরা দেখতেছি, তখন হঠাৎ করে সব মানুষ তো কি এখানে 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 অনেকগুলা মানুষ আছে, সবাইকে এখানে মানুষ আকারে জমা হয়ে আছে সবাই এখানে। তো
হঠাৎ করে কি হলো, এখানে একটা আগুন জ্বললো, হ্যাঁ আগুন ধরলো। তো আগুন ধরলে সবাই কি চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করবে। তো এখন তুমি যদি উপর থেকে দেখো, তাহলে দেখলে কি মনে হবে, দেখলে মনে হবে না যে সবগুলা মানুষ বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে, কিন্তু তারপরে এরা গুচ্ছটা প্রথমে ছিল এখানে, সেই গুচ্ছটা ধীরে 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 এদিকে শিফট হইতেছে। কিন্তু আমি যদি একদম ভিতরে যাই দেখি, তাহলে দেখবো যে প্রথমটা কি এদিকে যাইতেছে, দ্বিতীয় মানুষটা এদিকে যাইতেছে, 3 নম্বরটা এদিকে যাইতেছে, 4 নম্বর এদিকে যাইতেছে। অর্থাৎ তাদের নিজস্ব বেগগুলা কি বিভিন্ন দিকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত অবস্থায় আছে। কিন্তু আমরা যদি অল টুগেদার একটা ভিড় হিসেবে এটাকে চিন্তা করি, তাহলে ভিড়টা কি সামনের দিকে আগাইতেছে। তাহলে এই যে সামনের দিকে যে ভেলোসিটিতে আগাইতেছে, সেটাকে আমরা কি বলি, তার গড় গতি। ওকে, তাহলে আমাদের এই যে বিক্ষিপ্ত হবে নাকি স্ট্রিমলাইন্ড হবে নাকি সেটা ট্রানজিশন স্টেটে থাকবে, সেটা নির্ভর করবে কিসের উপর, তার গড় গতিটার উপর। তো এই গড় গতির উপর ভিত্তি করে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ গড় গতিটা আমরা কিভাবে মাপবো সেটার জন্য কি একটা ইকুয়েশন দেওয়া আছে। সেই ইকুয়েশনটা হচ্ছে আমাদের রেনল্ডের সূত্র। ওকে, রেনল্ডের সূত্র। তো রেনল্ডের সূত্রটা আমরা সরাসরি দেখি, এইগুলাকে আসলে মাত্রা সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। তো মাত্রা সমীকরণের ডেরিভেশনগুলো আমি আর দেখতেছি না, কারণ মাত্রা সমীকরণের ডেরিভেশনগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তাহলে আমরা দেখি যে আমাদের যেই একটা যে ফ্লো আছে, সেই ফ্লো এর যে বেগ, সেই বেগ ইজ ইকুয়াল টু আসবে আমাদের রেনল্ডের সংখ্যা ইন্টু, আচ্ছা রেনল্ডের সংখ্যা ইন্টু ইটা ডিভাইডেড বাই রো আর। ওকে, এটা আসলে কি আমাদের এই যে গড় বেগ, আমরা এভাবে গড় বেগ আকারে মনে রাখি যে গড় বেগের ইকুয়েশনটা কি আসে এরকম। তো এখানে ইটা সম্পর্কে হয়তো আমাদের এখনো জানা নাই, আমরা একটু পরে জানবো, যখন আমরা সান্দ্রতা সহগটা পড়বো তখন আমরা সেটা জানবো। তো এখানে যে জিনিসটা আছে ইটা, সেটাকে আমরা বলি কি সান্দ্রতাঙ্ক। হ্যাঁ, এটা জাস্ট একটা কনস্ট্যান্ট, এভাবে মনে রাখো, কিছুক্ষণ পরে আমরা এটা সম্পর্কে একটু ডিটেলসে জানবো। হ্যাঁ, তো ইটাটা হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্ক। এই যে রোটা হচ্ছে প্রবাহী, যে প্রবাহিত হইতেছে সেই প্রবাহীর ঘনত্ব। ওকে, আর এখানে আর যেটা, সে আরটা হচ্ছে আমাদের নলের ব্যাসার্ধ। তো ভালো ভালো বইগুলো যখন আমরা দেখবো, তখন দেখবো যে এটা আসলে নলের ব্যাসার্ধ না, নলের ব্যাসকে ডিনোট করে, কিন্তু আমাদের বইতে নলের ব্যাসার্ধ হিসেবে ডিনোট করা হয়েছে, তাই আমরা নলের ব্যাসার্ধ নামেই চিনতেছি এটাকে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের নলের ব্যাসার্ধ। তাহলে এই তিনটা হচ্ছে কি আমাদের এখানের যেই ইকুয়েশনের ভিতরে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো। আর এখানে যে আর ই, এই আর ইটাকে আমরা বলি রেনল্ডসের নাম্বার। তো রেনল্ডসের নাম্বার, আচ্ছা একটু ডিটেলস আমি একটু পরে বলবো। রেনল্ডসের নাম্বার, এই রেনল্ডের নাম্বার দেখে আমরা আসলে বলে দিতে পারবো যে সেটার কি বিক্ষিপ্ত আছে নাকি স্ট্রিমলাইন্ড আছে নাকি সেটা ট্রানজিশন স্টেটে আছে। ওকে, তাহলে আমি আরেকবার বলতেছি যে আমাদের এখানে কি এই যে ভি, সেই ভিটা হয়েছে কি তার গড় বেগ, সেই গড় বেগের ইকুয়েশনটা কি আসে আর ই ইন্টু ইটা ডিভাইডেড বাই রো আর। এখন দেখো একটা আমরা যে বলছি, একটু আগেই বলছিলাম যে ঘনত্ব সবসময় কি থাকবে, ফিক্স থাকবে। হ্যাঁ, তার ঘনত্বটা কি ফিক্স থাকলো। এই যে ইটাটাও একটা পদার্থের জন্য সবসময় কি ফিক্স, অর্থাৎ একটা তরল যদি থাকে, সেই তরলের একটা বৈশিষ্ট্য নির্দেশকারী ধর্ম হচ্ছে আমাদের ইটা। অর্থাৎ কি বলা যায়, স্থিতিস্থাপক গুণাঙ্ক যেমন থাকে, স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখে তুমি কি স্টিলের একটা পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখে তুমি কি বলে দিতে পারো না, তাই তার নাম হচ্ছে কি স্টিল, বা তার নাম হচ্ছে লোহা। অর্থাৎ যত স্থিতিস্থাপক গুণাঙ্ক প্রত্যেকটা পদার্থের জন্য কি একটু আলাদা আলাদা, অর্থাৎ তাদের ইউনিক একটা বৈশিষ্ট্য হচ্ছে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক সেমভাবে একটা তরলের সান্দ্রতাঙ্ক দেখে আসলে বলে দেওয়া যায় যে সেটা কি কোন তরল। অর্থাৎ প্রত্যেকটা তরলের জন্য সান্দ্রতাঙ্কের ভ্যালু কি আলাদা, অর্থাৎ প্রত্যেকটা তরলের জন্য একটা সান্দ্রতাঙ্ক থাকে, একটা কি থাকে, ঘনত্ব থাকে। আর যেটা, সেটা হচ্ছে আমাদের এই রেনল্ডের সূত্রে একদম সিম্পল যে ফর্মটা দেখানো হয়েছে সেই ফর্মের কারণে আছে। তো আমাদের এই রেনল্ডের সূত্রটা কিসের জন্য খাটবে, এটা আমরা নদীর প্রবাহের জন্য খাটাইতে পারবো না, এটা আমরা একটা ঝর্ণার প্রবাহের জন্য খাটাইতে পারবো না। এটা খাটাইতে পারবো শুধুমাত্র এরকম একটা পাইপ থাকবে, ঠিক আছে, এরকম একটা নল আছে, সেই নলের ভিতর দিয়ে প্রবাহিত হইতেছে পানি, সেই পানির জন্য আমরা খাটাইতে পারবো এটা। ওকে, সেই যে নলের ব্যাসার্ধ, সেই নলের ব্যাসার্ধটা হচ্ছে কি এখানের আর, বুঝতেছো। তো এখানের ভিতর দিয়ে আমাদের এরকম করে পানি প্রবাহিত হইতেছে, সেই নলের ব্যাসার্ধ হচ্ছে আর, এখানে যে পানিটা প্রবাহিত হইতেছে তার দুইটা ধর্ম, একটা হচ্ছে ইটা আর একটা হচ্ছে কি ঘনত্ব রো। ওকে, ইটা আর ঘনত্ব রো। তো এই দুইটার মাধ্যমে কি আমাদের এই ফর্মুলার যেই ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোকে ডিনোট করা হয়। তাহলে এই আরটা হচ্ছে আমাদের এই যে নলটা আছে, যে নলের ভিতর দিয়ে আমাদের প্রবাহিত হইতেছে সেই নলের ব্যাসার্ধ। ওকে, আর এটা হচ্ছে কি রেনল্ডসের সংখ্যা। এখন এই যে ভিটা আসলে আমাদের এভাবে মাপা হয় না, এই সূত্র দিয়ে আসলে ভিটা মাপা হয় না। ভিটা আমাদের মাপার জন্য অন্যান্য ওয়ে আছে, সেগুলোর মাধ্যমে কি ভিটা মাপা হয়। তো এখন একটা জিনিসের গড় গতি যখন আমি জানি, তখন আমি আসলে তার রেনল্ডের সংখ্যাটা দেখি। গড় গতি জানি, তারপরে ইটা একটা পদার্থের জন্য ফিক্স, রোটাও কি ফিক্স, আর নলের ব্যাসার্ধ আমি স্কেল দিয়ে মাপতে পারবো। আমি এখান থেকে আসলে বের করি কি এই রেনল্ডের সংখ্যা। তো এই রেনল্ডের সংখ্যার উপর ভিত্তি করে আমাদের একটা টেবল আগে থেকে তৈরি করে দেওয়া আছে। তো সেই রেনল্ডের সংখ্যার উপর ভিত্তি করে, অর্থাৎ একটা স্ট্রিমলাইন প্রবাহ আমি নিলাম, হ্যাঁ একটা প্রবাহ আমি নিলাম, সেটার ভিতর আমি ডাটাগুলো নিয়ে এই ইকুয়েশনে বসাইলাম, সেখান থেকে আমি আর এর একটা ভ্যালু পাইলাম। এখন এই আর এর যে ভ্যালুটা পাইলাম, সেই ভ্যালু দেখে আমি বলতে পারবো যে সেটা কি বিক্ষিপ্ত নাকি স্ট্রিমলাইন নাকি সেটা ট্রানজিশন স্টেটে আছে। তো সেই ভ্যালুগুলো কি কি আসে সেটা আমরা একটু দেখি।
যে কখনো যদি আমরা দেখি যে রেনল্ডসের নাম্বার এটার ভ্যালু 2000 থেকে কম আসছে, 2000 থেকে কম আসছে, তখন আমরা সেটাকে বলবো সেটা হচ্ছে আমাদের একটাকে ধারারেখ প্রবাহ। সেটা কিসে থাকবে? অবশ্যই ধারারেখ প্রবাহ হবে। কখনো যদি দেখি আমরা এই যে রেনল্ডসের নাম্বার সেটা আমাদের 2000 থেকে 3000 এর মধ্যে আছে, তখন সেটাকে আমরা কি বলবো? যে ট্রানজিশন স্টেটে আছে, এটা এখন কি পরিবর্তন হইতেছে আস্তে আস্তে, ট্রানজিশন স্টেট। আর কখনো যদি দেখি আমাদের রেনল্ডসের যে নাম্বারটা সেটা 3000 থেকে বড় হয়ে গেছে, তখন সেটাকে আমরা কি বলবো? একটা বিক্ষিপ্ত প্রবাহ। এটাকে আমরা কি বলবো? একটা বিক্ষিপ্ত প্রবাহ। তো আশা করি এই জিনিসগুলো একটু মনে থাকবে। আমরা এটার একটা ম্যাথ করি, এই ম্যাথগুলো আসলে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, কারণ এটা থেকে তেমন একটা অঙ্ক আসে না। তাও আমরা একটা উদাহরণ দেখি এটার। ওকে, তাহলে উদাহরণটা দেখি। আমাদেরকে কোশ্চেনটা করছে যে এত ব্যাসার্ধের একটা নল দিছে, হ্যাঁ? নলের মধ্যে দিয়ে আমাদের এত ঘনত্ব এবং এত সান্দ্রতাঙ্ক বিশিষ্ট, অর্থাৎ যে তরল সেই তরলের দুইটা বৈশিষ্ট্য বলে দিছে। দুইটা বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে কি তার ঘনত্ব কি, তাহলে হচ্ছে সান্দ্রতা কি, সান্দ্রতা কি, তো সান্দ্রতাঙ্কটা কি, ইটাটা আর কি। তো সান্দ্রতাঙ্কর এককটা হচ্ছে প্যাসকেল সেকেন্ড, আর এটার আরও একটা একক আছে পয়েস। তো এটা সম্পর্কে আমরা নেক্সট যে পার্টটা আছে পোর্শনে সেখানে আমরা খুব ভালোভাবে জানবো। এটা নিয়ে এখন টেনশন নিতেছি না আমরা। তো এত সান্দ্রতাঙ্ক বিশিষ্ট তরল প্রবাহিত হইতেছে, আমাদেরকে কোশ্চেনটা করছে কি তরলের প্রকৃতি নির্ণয় করতে, অর্থাৎ তরলটা কি আমাদের স্ট্রিমলাইন নাকি ধারারেখ নাকি কোন পর্যায়ে আছে সেইটা বের করতে বলছে আর কি। তো বের করার জন্য আমাদের বল দিছে যখন প্রবাহের বেগটা সে আগে আলাদাভাবে মাপলো, তো মাপার সময় সে বেগ প্রথমে কি দেখলো 1.2, তখন আমাদের প্রবাহের প্রকৃতিটা কেমন, 3.5 তখন আমাদের প্রবাহের প্রকৃতি কেমন, আর 9 মিটার পার সেকেন্ড তখন তার প্রবাহের প্রকৃতি কেমন। একটা জিনিস একটু খেয়াল করো যে আমাদের এখানে নল যেটা নিয়েছিলাম সেটাই রাখছি, হ্যাঁ, নল যেটা নিয়েছিলাম সেটাই রাখছি, আমাদের তরল পদার্থ যেটা নিয়েছিলাম সেটাই কিন্তু রাখছি, শুধুমাত্র চেঞ্জ করছি কি তার ভেলোসিটিগুলো। তো এটার কারণেই আসলে আমাদের প্রবাহের প্রকৃতিটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমাদের সেই প্রবাহের যে প্রকৃতিটা সেটা কি শুধুমাত্র এই বেগের মাধ্যমে আমরা কি চেঞ্জ করে ফেলতে পারি। তাহলে আমরা দেখি যে প্রথমে 1.2 এর জন্য কি আসে, 1.2 মিটার পার সেকেন্ড এটার জন্য কি আসে। তো এটার জন্য আমাদের ইকুয়েশনটা কি ছিল? ভি ইকুয়াল ছিল আর ই ইন্টু ইটা ডিভাইডেড বাই রো আর। তাহলে আমাদের আর ইটা বের করতে হবে এখান থেকে, কারণ আর ই দেখে কি আমরা বলে দিতে পারবো যে এটা কেমন অবস্থায় আছে। তাহলে ভি রো আর ডিভাইডেড বাই কি ইটা। তাহলে ভি এর ভ্যালু কত দেখো 1.2 ইন্টু রো কত, রো হচ্ছে 780, দেখো দুইটা এসআই এককই আছে তাই আমাদের সমস্যা নাই। আর ব্যাসার্ধ রয়েছে 140 মিলিমিটার, তাহলে 140 ইন্টু 10⁻³ আর নিচে হচ্ছে আমাদের ইটা কত 0.15। তাই এটার ভ্যালু যদি একটু ক্যালকুলেটারে বের করি, আচ্ছা, তো এটার রেজাল্ট আসে 1.2 ইন্টু 780 ইন্টু 140 ইন্টু 10⁻³ 0.15। ওকে, তো এখানে যে নাম্বারটা আসে সেই নাম্বারটা হচ্ছে আমাদের 873.6। তো এটা যেহেতু একটা নাম্বার, এটার কি থাকবে না, কোনো ইউনিট থাকবে না, হ্যাঁ? মানে আমাদের এখানে যে কনস্ট্যান্টটা থাকে সেটাকে একটা ইউনিটলেস কনস্ট্যান্ট। তাহলে আমাদের আর ই এর ভ্যালু কত আসলো 83। তাহলে এই যে আর ই সেটা আমরা কি দেখতেছি 2000 থেকে ছোট, 2000 থেকে ছোট হওয়ার কারণে এটা অবশ্যই কি হবে একটা ধারারেখ প্রবাহ। তো ধারারেখ প্রবাহ মানে কি, এটা চিত্রটা যদি আমরা দেখাই তাহলে দেখাইলে ব্যাপারটা কিরকম হবে, মানে নলের যে কোনো জাস্ট একটা পার্ট আমরা দেখাইতেছি, সেখানে আমাদের ধারাগুলো কিভাবে যেতেছে সেভাবে যেতেছে, মানে সবগুলা কি তার আগের কণার পথকে অনুসরণ করতেছে। তাহলে এটা আসলে কি আমাদের 1.2 এর জন্য। তো সেকেন্ডলি আমাদের যখন 3.5 আসবে সেটার জন্য কি আসবে 3.5 মিটার পার সেকেন্ড। সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা ইকুয়েশনটা বের করে রাখছি যে আর ই সেটা যেগুলো কি, সেটা যেগুলো হচ্ছে আমাদের ভি রো আর ডিভাইডেড বাই কি এটা। তাহলে ভি কত, ভি হচ্ছে 3.5 ইন্টু রো ছিল ঘনত্ব দ্যাট ইজ 780 ইন্টু আর তো 140 ইন্টু 10⁻³ মিলিমিটার থেকে মিটার নিলাম, আর এটা ছিল সম্ভবত 0.15, প্যাসকেল সেকেন্ডটা কি এসআই একক। তাহলে এটার জন্য যদি আমি বের করি তাহলে রেজাল্টটা কত আসে 3.5, এটার রেজাল্ট আসছে 2548। তো 2548 যে নাম্বারটা সেটা অবশ্যই কি 2000 থেকে 3000-এর মধ্যে আছে। তো মধ্যে থাকার কারণে এখন এটার যদি আমরা একটা চিত্র আঁকি সেই চিত্রটা দেখতে কিরকম হবে, সেই চিত্রটা দেখতে হবে এরকম, কিন্তু মাঝখানের গুলো কি এরকম টার্বুলেন্ট আকারে আছে, একটা এক এক দিকে আছে, কোনটা যে কোন দিকে আছে সেটার কোনো কি নাই, ঠিক ঠিকানা নেই। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে কি প্রত্যেকটা সময়ে এগুলোর দিক ভিন্নভাবে চেঞ্জ হইতেছে। অর্থাৎ আমাদের প্রবাহটা দেখলে কি এরকম হবে, অর্থাৎ বাইরের দিকে সুন্দর স্ট্রিম লাইন কিন্তু মাঝখানের দিকে সেগুলো কি বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে চারিদিকে। আচ্ছা, এরপরে যদি আমরা 9 মিটার পার সেকেন্ড এটা বের করি, 9 মিটার পার সেকেন্ডে বেগ কত সেটা রেনল্ডসের নাম্বার কত আসে সেটা দেখি, তাহলে কি আসবে ভি রো আর ডিভাইডেড বাই ইটা। তাহলে আমি ভ্যালুগুলো একসাথে বসাই দিতেছি, বসে দেখি কি আসে কত 3.5, আচ্ছা 9 ইন্টু 780 ইন্টু 140 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.15। তো এখানে আমাদের রেজাল্ট আসছে 6552। অর্থাৎ আমাদের এখন যে আর এটা সেটা অবশ্যই কি
3000 থেকে অনেক বড়। তো 3000 থেকে বড় হওয়ার কারণে আমাদের এই যে এখানের যে প্রবাহটা আছে সেই প্রবাহটা কি হবে? একদম পুরাপুরি বিক্ষিপ্ত হবে। এরকম কি পুরোপুরি বিক্ষিপ্ত হবে, অর্থাৎ এখানে অণুগুলোর যে গতি সেই গতিগুলো কি একদম র্যান্ডম হবে। তো এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে, তাহলে এখানে যে 3 এই 9 এই 1.5 এই যে বেগগুলো বলতেছে এগুলো কি আসলে? এগুলো হচ্ছে ওই যে আমি দেখাইছিলাম যে পুরা ভিড়টা কি সামনের দিকে আগাইতে থাকবে, সে আগায় যাওয়ার বেগটা কত, ঠিক আছে? তাহলে এখানে কত 3.5 মিটার পার সেকেন্ড বেগে আগায় যেতেছে, এটা কি 9 মিটার পার সেকেন্ড বেগে আগায় যেতেছে, অর্থাৎ মাস ফ্লোটা কত সেটা দেখতেছি আমরা। তাহলে রেনল্ডসের নাম্বার নিয়ে মোটামুটি একটু থাকলেই হয়, তাও এটা আসার চান্স খুবই কম আসলে। তো নেক্সট আমরা হ্যাঁ, ভিসকোসিটি বা সান্দ্রতা এটা নিয়ে আলোচনা করব আরকি। ওকে? তাহলে নেক্সট পার্টে যাইতেছি।